শুরু হতে চলেছে আজকের দ্বিতীয় গল্প, ব্রাউন সাহেবের বাড়ি। গল্পটি নেওয়া হয়েছে 12 ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের ডায়েরিটা হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বলল যে সে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। একবার ঘুরে আয় না আমার ওখানে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া। একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে, আসবি? অনেক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল, তারপর যা হয় আর কি। কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস। দুজনে প্রায় উল্টো মুখে রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যে অনেকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা। বললাম, গিয়ে পড়তে পারি, কোন সময়টা ভালো? এনি টাইম। ব্যাঙ্গালোরে গরম নেই। সাদেক কি জায়গাটা সাহেব এত প্রিয়? তুই এখনই আসতে চাস তো আসিস, তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে। কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পিছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ট্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এসব আমার অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ, আহা, এর জুড়ি নেই। অগরু, কস্তুরী, গোলাপ, হাসনুহানামায়, ফরাসির সেরা পারফিউমের সুবাসও এই দুটো গন্ধের কাছে হার মেনে যায়। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গেলেই আমার পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়, যদিও সেরকম ডায়েরিও আমার আছে। এই ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধা 350 পাতার রুল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। মলাটের চারপাশে সোনার জলে নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম শুনি। তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর। আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হলো 113। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরও খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় খুবই কম। আর মকবুল চাইল 20। আমি বললাম 10। শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 1000 টাকাও হতে পারত।
ডায়েরিতে তখনকার দিনের ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরেও আরও কিছু জানতে পাবো এমন আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানেক পাতা পড়ে তার বেশি পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি বলেছেন। মাঝে মাঝে ব্যাঙ্গালোরে শহরের বর্ণনা করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার বর্ণনাও করেছেন। ব্যাঙ্গালোরের ফুল ফল ও তার নিজের বাগানের কথাও বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পিছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই, সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু না কি, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যু সংবাদ। 22শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপর থেকে ডায়েরিতে আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছু নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথাও ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চাইছে না। সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প ভেঙে পড়ছে। আজও স্কুল গেলাম না কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও রয়েছে। তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছে। তারপর হঠাৎ 2রা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ। এই ঘটনায় আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলেছেন, আমি বাংলায় অনুবাদ করছি। আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকেলে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে মনটাকে একটু শান্ত করবার জন্য। সন্ধে 7:30 নাগাদ বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ারপ্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাক চেয়ারটিতে বসে আছে। সাইমন, সত্যি সাইমন! আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে তার স্নেহ মাখানো চোখ দুটি দিয়ে। এদিকে বাতি নেই, আবার ফাঁকিবাজ খানসামা টমাস
এখনও ল্যাম্প জ্বালেনি। তাই সাইমনকে আরেকটু ভালো করে দেখবো বলে পকেট থেকে দেশলাইটা বার করলাম, কিন্তু বার কয়েক বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যে সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে আর কোনোদিনও আবার দেখতে পাবো সেটাই তো আশা করি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়ে আমাকে ভোলেনি, এমনকি সে তার প্রিয় চেয়ারটিকেও ভোলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও। আর কিছু চাই না আমি তোমার কাছে। এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপরে ডায়েরি আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে তার ভালোবাসা অটুট থাকে, এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি, মানে ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনও আছে কি? আর সেখানে এখনও সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর কি সেই ভূত কোনো অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে একটা সন্ধে কাটাই, তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো কি? ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনিককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডার গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিনটি ছিল রবিবার। সকালে অনিকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে বাবুল সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালাটা নামিয়ে টেবিলের উপর রেখে বলে, দেখ রঞ্জ, যে বাড়িতে কথা বলছিস সে বাড়িতে হয়তো ভূত থাকলেও থাকতে পারে 100 বছর, আবার এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থেকে থাকে তোর, তাহলে আমি ওর মধ্যে নেই। কিছু মনে করিসনি ভাই, আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ। এমনি দিব্যি আছি। আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পিছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনিকের কথা শুনে বুঝলাম এই 12 বছরে ও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদেরই ক্লাসেরই জয়ন্ত আর আরও কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাজটাতে আপাদ মস্তক সাদা কাপড় মুড়িয়ে দিয়ে ভয় দেখিয়েছিল। অনিক এই ঘটনার পর 2 দিন স্কুলে আসেনি এবং অনিকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলে ওঠার আগেই অনিক হঠাৎ বলে উঠল,
তবে নেহাতে যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। পিছনে ফিরে দেখি একটি বছর ৪৫-এর ভদ্রলোক অনিকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় ৬ ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল টেরিলিনের বুট শার্টের গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করিয়ে দিল। আবার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে এয়ারক্রাফটে ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে আর অজস্র ইংরাজি শব্দ ব্যবহার করে। অনেক বেয়ারাকে ডেকে এক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেড়ে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবেড়ালিটাকেই দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাঘুরি করছে, সে ল্যাজ উঁচিয়ে একেবারে দেবদারু গাছের মগডালে গিয়ে পৌঁছে গেল। Ghosts? You seriously believe in ghosts? আজকের দিনে, আজকের যুগে? আমি আমতা আমতা করে বললাম, একটা কৌতূহল থাকতে ক্ষতি কি? এমনও তো হতে পারে ভূতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা 10 বছরের মধ্যে জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামল না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো অনেক বেশি ভারী, ঝকঝকে আর মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট অর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি উদ্ভট খেয়াল হয়েই থাকে, তো একটা সন্ধেবেলা ওকে নিয়ে খানিকটা সময় ওর বাড়িতে কাটিয়ে আসতে পারেন কি না সেইটা বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিচে মানুষটা একটু মানে অতিরিক্ত যাকে বলে সাবধানী। আমি যদি নিয়েই যাই তাহলে ওর সুবিধার থেকে বেশি অসুবিধাই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামা কুচতে কুচতে বললেন, আমার কোনো আপত্তি নেই, তবে আমি যেতে পারি কেবল একটা কন্ডিশন। আমি শুধু একজনকে নেব না, দুজনকে নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার আসলেন, আর তার ফলে একেবারে আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ও ডানা ছাটপাটানির আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। কি নাম বললেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ। ফ্রেজার টাউনে? তাই তো বলেছে ডায়েরিতে। ভদ্রলোক পাইপে টান দিয়ে দিল। তো ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে, কটেজ টাইপের। যেতেই যদি হয় তো দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকেল, এই ধরুন 4টে নাগাদ? ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরোদস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনার গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সঙ্গে কি কি নিলেন?
অনেক ফিরিস্তি দিল। একটা পার্সেলের টর্চ, 6টা মোমবাতি, 5 টেস্ট বক্স, একটা গ্লাস ভর্তি গরম কফি, 1 বক্স হ্যাম স্যান্ডউইচ, 1 প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, আর মশা তাড়ানোর জন্য 1 টিউব ওডোমস। আর অস্ত্র শস্ত্র? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। আরে ভূতকে অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তোর সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করে বললেন, আমার কাছে একটা ছোট আগ্নেয় অস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন, এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পর পর পাশ কাটিয়ে বললেন, আই এম ভেরি মেথডিক্যাল ম্যান, মিস্টার সেনগুপ্ত। যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাট অল আছে কিনা সেটার সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গল্ফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে ওখান থেকে ওর বাড়িতে গেছিলাম। বলল এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে বছর 2 আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গা বাড়িটা। আগেও নাকি একটানা বেশি দিন কেউ বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনো দিন অপবাদ দেয়নি বাড়িটায়। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। আর আরও কিছু আছে নাকি কর্নেল মার্শালের বাড়িতে, রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের ওই পিকনিক টিকনিক জাতীয় কিছু একটা করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র তাসটা এনে ভালোই করেছে। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল এই শহরটা এমনই অভুতুড়ে যে এখানে হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করাই কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরিটার কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছে, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের জন্য একবার দেখা দেবে না? বিলেতে আমি চাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, দিয়ে বাগানে ঢুকতে হয়। তবে গেটের গায়ে ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে বাড়িটার নাম। তবে হয়তো কোনো চড়ুইভাতি দলেরই কেউ রসিকতা করে একটা এন জুড়ে সেটাকে নেভার গ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়িটার দিকে এগুলাম। চারিদিকে অসংখ্য গাছপালা, ইউক্যালিপটাসও গোটা 3 রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কোনোদিনও। ব্যাঙ্গালোরে জলমাটি নাকি এমনই গুণ
যেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেওয়া পোর্টিকো, তার বাঁকের থামগুলো বেয়ে লতা উঠেছে ওপরের দিকে। ছাউনির অনেক টালিই নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে পড়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাজ অধিকাংশই ভাঙা। দেওয়ালের ওপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির রংটা যে আসলে কি ছিল তা আজ বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পিছন দিকে একটা ভাঙা দরজার ভিতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বাঁয়েও ঘর। ডাইনেটার বেশি বড় বলে মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো কোনো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুটকাট খোঁচখোঁচ শব্দ হতে থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচারের না থাকাতে আরও খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি। এর একটাই কি বাজ পড়েছিল। সাইমন দাঁড়িয়ে ছিল সেই গাছের নিচে। তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতেই গাটা কি ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানলাবিহীন দেওয়ালের দিকে চাইলাম। বাঁ কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতেই চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথমে লালা করে বিলিতি সুর বাচ্চালেন এবং নতুন পাইপ ধরে বললেন, বলছো কি কি খেলা আসো আপনাদের, ব্রিজ, পোকার না রাবি? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল। এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো কেউ জুতো পরে ঘরে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাঁচ খাই গলায় চেঁচিয়ে উঠলেন, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার হলো। আমরা বাইরে প্যাসেজে কি পড়তেই ডান দিকের ঘরটা থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে আমাকে দেখে থমকে দাঁড়ালেন। লোকটি ভারতীয়। মুখে ভর্তি খোঁচা খোঁচা দাড়ি সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন। আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেন্টার। আপনার কি বাড়ির মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, হো হো হো, দুটোর একটাও না।
আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি। তা আপনারা এই বাড়ির মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, দুটোর একটাও না। আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আই সি। আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙা চোরায় আবার আপত্তি নেই। মালিককে জানেন না বোধ হয়? আগে না। ব্যানার্জি বললেন, তবে আপনি কর্নেল মার্শালের ওখানে খোঁজ করে দেখতে পারেন। সামনে রাস্তা ধরে ডান দিকে চলে যাবে, মিনিট পাঁচকের হাঁটা পথ। থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেল। গেট খোলার এবং বন্ধ করার শব্দর পর ব্যানার্জি আবার তার অট্টহাস্যে এসে বসলেন। মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূত টুত নন? আমি এসে বললাম, সবে মাত্র 5:15, এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে? আর উনি ভূত হলেও ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে চাদর পাতার উপক্রম করে বসে পড়ে বলল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক। আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি। ব্যানার্জি বললেন। এখানে ঝপ করে বড় সন্ধে নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকেই মনে হচ্ছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কীভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলছিলেন কর্নেল মার্সারের বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে কি একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? কি জিনিস? ব্যানার্জি প্রশ্ন করলেন। একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হই বলল, কেন বলতো? হঠাৎ এখন হাই ব্যাক চেয়ারে খোঁজ করতে যাবি কেন? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়ে ওটাতে এসে বসতো। ওটা থাকতো ওই ফায়ার প্লেসটার পাশে। হয়তো ওটাকে এখানে রাখতে পারলে। অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস মাইনের গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনই ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন, কর্নেল মার্শালের যা কিনেছেন তার মধ্যে ওরকম কোনো চেয়ার নেই, এটা আমি জানতাম। যতদূর আমি জানি, উনি কিনেছিলেন দুটো বুক কেস, দুটো অয়েল পেন্টিং, খান কতক ফুলদানি, আর শেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্টস বলে। ওনার বাড়িতে যেহেতু আমার যথেষ্ট যাতায়াত আছে, তাহলে ওটা আমার চোখেই পড়তো। আমি দমে গেলাম। অনেক তাস বার করে শাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, রবি হোক
আর এসব খেলা জমে ভালো যদি পয়সা নিয়ে খেলা যায়। আপনাদের আপত্তি আছে কি? বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার দাসের ভাগ্য কোনোদিনই ভালো ছিল না। আজ তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম, কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জি গুন গুন করে বিলিতি সুর ভাজছেন, দানের পর দান দিয়ে যাচ্ছে। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একটা বেড়ালের ডাক শুনলাম। তার ফলে আমার মনে আরও একটু যেন দমে গেল। হানা বাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়। কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন, হো হো হো, বাট ইট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট। তাই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে চাই ভালোই, তাই না? খেলা চলতে লাগলো। বেশ কিছুক্ষণের জন্য একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো দৃশ্য বা শব্দ বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে তখন 6:30। বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালোই তাস পেয়ে বারবার 2বার জিতেছি। আরেক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের 3জনের হাত তার সূত্র নিচে নেমে গেল। টক টক টক। অনেক এবার আরও ফ্যাকাশে। আমার বুকের ভিতরেও মৃদু কম্পন শুরু হয়েছে। কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নন। হঠাৎ নিস্তব্ধতা ভেদে করে তার বাজখাই গলার স্বর শুনতে পেলাম। হু ইজ ইট? আবার দরজায় টোকা। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে গেলেন। আমি খপ করে ভদ্রলোকের হাতের প্যান্টটা চেপে ধরে চাপা গলায় বললেন, একা যাবেন না, আমরা আসছি। 3জনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁ দিক থেকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনিক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরও জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যেই আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কি, আপনি এখানে? এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পিছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, তোমার মরিস গাড়িটাকে দেখলাম বাইরে, তারপর দেখে বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে।
তাই ভাবলাম একবার ঢু মেরে দেখে যাই তোমরা কি পাগলামি করছো এই পৌর বাড়ির ভিতর। ব্যানার্জি হেসে বললেন, আমার ওই যুবক বন্ধু দুটি একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ। বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড। যুবা বয়সটাই তো এরকম পাগলামির সময়। আমরা বুড়োরাই কেবল নিজেদের বাড়ির কবজে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ আ গুড টাইম। লার্কিন সাহেব হাত তুলে গুড বাই বলে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না থাকলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মধ্যেই চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরিটা থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টি। আমি তাস পারছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে এমন সময় মুহূর্তের মধ্যে তার চোখের চাহনি বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে। বাকি দুজনের চোখ স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমার গলা কয়েক মুহূর্তের জন্য শুকিয়ে উঠল। বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যে এক জোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা কোটের ভেস্টের পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই ম্যাজিকের মতো সমস্ত ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে মন থেকে সমস্ত ভয় দূর করে দিলাম। বললাম, দূর মশাই, আপনার পিস্তলের দরকার নেই। এই সেই কালো বিড়ালটা। আমার কথায় ব্যানার্জি তার পকেট থেকে হাত বের করে চাপা গলায় বললেন, হাইলি রিডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা। এটা সেই কালো বিড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বিড়ালটা বাঁ দিকে খুলল। আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা থেকে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। বিস্ময়ের ফলে যে শব্দ মানুষের মুখ থেকে বেরোয়, এই সেই শব্দ
এ শব্দের কারণ আর কিছুই নয়, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলছি তারই ফাঁকে কীভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মকপলে মোড়া হাই ব্যাক চেয়ার ফায়ার প্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অন্ধকার রাতের মতো কালো বেড়ালটা চেয়ারের দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা নিঃশব্দ লাফে সেটার ওপর উঠে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সে একটা অদ্ভুত শব্দ শুনে রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে উচ্চারিত হচ্ছে, সাইমন, সাইমন, সাইমন। আর তার ছেলে মানুষই খুশি হওয়া হাততালি। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি তিনি অনেককে কোলপাচা করে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজ দিয়ে দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না। তাস, মোমবাতি, ফ্লাস্ক, চাদর, স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা পেরিয়ে মাঠ পেরিয়ে কেট পেরিয়ে মিস্টার ব্যানার্জির মরিস মাইনার। ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজকে একটিমাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলে আজও গায়ে কাটা দেয়। অনেকের বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের বেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা প্রায় ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে চাপা গলায় পড়লেন, সো সাইমন ওয়াজ আ ক্যাট। এরপরে আমাদের নিজেরও কিছু বলার নেই, কিন্তু আমার মন তার কথাই সায় দিল। সত্যি সাইমনের বুদ্ধিমান, অভিমানী, খামখেয়ালি, অনুগত, আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে প্রায় 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি পুষা কালো বিড়াল। শেষ হলো আমাদের আজকে দ্বিতীয় গল্প। এরকমই কিছু গল্প শুনতে আমাদের এই শান্ত হাস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অলে করে রাখবেন, যাতে প্রতি মুহূর্তে যখন আমরা গল্প পাবলিশ করব সেই দিনই আপনারা গল্পের নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবেন। না হলে কী হবে বলুন তো? কারণ আপনারা যারা এখনও গল্প শুনছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা গল্প নোটিফিকেশন গল্প পাবলিশ হওয়ার আগে না পেয়ে অনেক পরে পাবে। কারণ সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশানটা পাবেন সঙ্গে সঙ্গে, যে সময় আমি দিই না কেন। সুতরাং সাবস্ক্রাইব করুন। আর নিজেদের কিছু অভিজ্ঞতা যদি জানাতে হয় তাহলে আমাদের এই কমেন্ট বক্সে লিখে পাঠান। আর আমার সঙ্গে ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম জি সায়ন্তন 164। থ্যাংক ইউ।